আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি দেখছিলাম। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সব জায়গায় প্যাচ মারতে যেও না, তাহলে একদিন নিজের ভুলেই নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাবে। প্যাচ সব জায়গায় খাটে না, সব জায়গায় প্যাচ মারতে নেই। মুসলিম লীগ নিজের দোষে এত দ্রুত নিজেদের পতন ডেকে এনেছিল। ৭০ নির্বাচন, ৫৪ নির্বাচন এর সাক্ষ্য বহন করছে। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মাওলানা আব্দুর রশিদ উনি ভাষা আন্দোলনে অবদান রেখেছেন এবং আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর MLA প্রশ্ন আসে এরকম যে এর পূর্ণরূপ কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মূলত আইনসভার সদস্য। মেম্বার মানে সদস্য, অ্যাসেম্বলি জাতীয় সংসদের সদস্য যারা, তাদেরকে MLA বলা হতো তখন। এখন আমরা MP বলি, মেম্বার অফ পার্লামেন্ট। খয়রাত হোসেন MLA, উনিও রাজনীতিবিদ। নাজিমউদ্দিন সরকার, যেমন আমরা এখন বলি শেখ হাসিনা সরকার, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগ সরকার, এই পুরাটাই শেখ হাসিনা সরকার। আর নাজিমউদ্দিন সরকার বলতে খাজা নাজিমউদ্দিনের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল মুসলিম লীগের সরকার, সেটাকে নাজিমউদ্দিন সরকার বলা হয়। তিনি তার গণবিরোধী, তিনি যেসব নীতি পাশ করছিলেন, আইন প্রণয়ন করছিলেন, সেটা জনসাধারণের স্বার্থের বিপক্ষে ছিল, বিরোধী ছিল। এ কারণে তিনি মুসলিম লীগ ত্যাগ করেছিলেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। খয়রাত হোসেন, মনে রেখো। খান সাহেব ওসমান আলী, ইনিও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তোমরা শামীম ওসমানকে চিনে থাকবে, নারায়ণগঞ্জের সংসদ সদস্য। শামীম ওসমানের দাদা ইনি, খান সাহেব ওসমান আলী, খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ব্রিটিশ সরকার তাকে খান সাহেব উপাধি দিয়েছিল। তিনি অনেক জনহিতকর কাজ করতেন, দান টানের জন্য খুবই বিখ্যাত ছিলেন। অনেক টাকা পয়সা ছিল বটে, নামকরা ছিলেন, মূলত আওয়ামী লীগের বিখ্যাত নেতা ছিলেন। এবং মোহাম্মদ আবুল হোসেন খন্দকার মুস্তাক সহ অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। খন্দকার মুস্তাক তোমরা যা নাম শুনে থাকবে, আওয়ামী লীগের তৎকালীন সংগঠক, একজন বড় নেতা। তবে পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন, এ কারণে নিন্দিত হয়েছেন এবং স্বঘোষিত রাষ্ট্রপতি ছিলেন, যে ৮৩ দিন শাসন করেছেন বাংলাদেশকে, বা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মূলত নিন্দিত হয়েছেন বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য, যদিও বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ ছিলেন। বলা হয় গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না, খুব কাছের মানুষ হয়ে তিনি এই বিশ্বাসঘাতকতা করেছিলেন মুস্তাক বঙ্গবন্ধুর সাথে। মাওলানা ভাসানী মজলুম জননেতা, তোমরা জানো, ওনার বাড়ি সিরাজগঞ্জ এবং অনেক বড় নেতা ছিলেন। আমি অবাক হই, ইনারা থাকতে বঙ্গবন্ধু এদেরকে রেখে এদের চেয়েও বড় নেতা হয়ে গেলেন। ইনি আছেন, শামসুল হক আছেন, খান সাহেব ওসমান আলী আছেন, এদের চেয়েও বঙ্গবন্ধু ধীরে ধীরে বড় নেতা হয়ে যাচ্ছেন। ব্যাপারটা আমাদের নজর কাড়ে, বিশেষভাবে ভাবায় বঙ্গবন্ধু সম্পর্কে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদ খান ভাসানী এবং মজলুম জননেতা হিসেবে খুবই নাম কামিয়েছিলেন। বিবিসির জরিপে ৯ম স্থানে ছিলেন। তবে এর চেয়েও বঙ্গবন্ধু জনপ্রিয় হয়ে উঠেছেন সময়ের ব্যবধানে। শামসুল হক, যিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তো তার চেয়েও জনপ্রিয় হয়ে উঠেছেন বঙ্গবন্ধু সময়ের ব্যবধানে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করেছে পুলিশ এবং খান সাহেব বলতে ওসমান আলী এবং তার পরিবারের উপর, তার ছেলে মেয়েদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। বলে আঘাত কাকে করবে? সে তো তোমারই কাছের মানুষ, হতে পারে সবচেয়ে আপনজন। দলের চেয়ে মানবিকতা অনেক বড়। রাজনীতি করতে হয়, কিন্তু প্রতিহিংসার রাজনীতি কখনোই কাম্য নয়, মনে রাখবেন। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। নারায়ণগঞ্জ, ওখানে খান সাহেব ওসমান আলী ছিল, আর ঢাকা সবসময় উত্তেজিত থাকতো। আন্দোলনের জন্য বেশ নাম করা ঢাকা নারায়ণগঞ্জ ওই সময়ে খান সাহেব ওসমান আলীর বদৌলতে ত্রাসের রাজত্ব। যেহেতু ওই এলাকায় নেতা বেশি, ওই এলাকায় সবাই রাজনীতি বেশি করছে, এ কারণে সরকার ওদের উপরে টার্গেট করে করে ওদেরকে দমন করার চেষ্টা করছে। এই জন্য ত্রাসের রাজত্ব। এই ত্রাস সৃষ্টি কে করেছে? পাকিস্তান সরকার। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, যারা মিছিল মিটিং অংশ নিচ্ছে, তাদেরকে বন্দী করছে 21শে ফেব্রুয়ারির ওই কাছাকাছি সময়গুলোতে।
আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাইরে নেই, মানে হলো সবাইকেই বন্দি করে ফেলেছে, কেউ আর বাইরে নেই, সবাইকে জেলখানায় ঢোকানো হয়েছে। প্রশ্নটা দেখে নিও। আমাদের অবস্থা এখন এমন এক পর্যায়ে এসেছে যে যে কোনো সময় মরে যেতে পারি। সিভিল সার্জন সাহেব এসে দিনের মধ্যে 5-7 বার দেখতে আসছেন, 5-7 বার, বারবার আসছে, ঘন্টায় ঘন্টায় এসে দেখে যাচ্ছে। প্রশ্ন হয়, সিভিল সার্জন বিভাগীয় পর্যায়ের একটা প্রশাসনিক পদ, জেলার যিনি প্রধান বা জেলা স্বাস্থ্য প্রশাসক বলা যায় সহজে বোঝার জন্য, 25 তারিখ সকালে যখন তিনি আমাকে পরীক্ষা করছিলেন, কে? সিভিল সার্জন, দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। গম্ভীর কেন হলো? বঙ্গবন্ধুর যে শরীর খারাপ, উনি যে মৃত্যুর দিকে ঢলে পড়েছেন সেটা উনি বুঝতে পেরেছেন। ডাক্তার তো বোঝে যে আর কয়দিন বাঁচবে বা কেমন কি, এই জন্য মুখ গম্ভীর হয়েছে। বঙ্গবন্ধুর শারীরিক অবস্থা খুবই খারাপ, এজন্য গম্ভীর হয়েছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। বঙ্গবন্ধুর শরীর ভালো নেই, এজন্য মুখ কালো করেছেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে, মানে আমি মরে যাব এখন। কিছু সময় পর আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? এভাবে মরে তো লাভ নেই, কয়েকদিন আন্দোলন করবে, কান্নাকাটি করবে, তারপরে তো একই হয়ে যাবে। বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে। এখানে প্রশ্ন হয়, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? উক্তিটি কার? সিভিল সার্জনের। আর বাংলাদেশ যে আপনার কাছে আশা করে, এই অনেক কিছু বলতে কি বোঝানো হয়েছে? যোগ্য নেতৃত্ব কামনা করে আপনার কাছ থেকে। আপনি দেশের জন্য কিছু করবেন, আন্দোলন করবেন, দেশকে স্বাধীন করবেন, এটা বাঙালি আপনার কাছে এটা কামনা করে, যোগ্য নেতৃত্ব কামনা করে। বঙ্গবন্ধু এতদিনে জনপ্রিয় হয়ে উঠেছেন মূলত 47-এর আগের থেকেই সোহরাওয়ার্দীর সাথে ঘুরে ঘুরে উনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এজন্য সিভিল সার্জন ওনাকে চিনতে পেরেছেন এবং ওনার যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো বাংলাদেশ অনেক কিছু আশা করে বলতেন, যোগ্য নেতৃত্ব। আমার কথা বলতে কষ্ট হয়, বললাম অনেক লোক আছে কাজ পড়ে থাকবে না। আমি যদিও মরে যাই, অন্য কেউ আমার দায়িত্ব পালন করবে। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। একজনকে মেরে ফেলা হলেও অন্য একজন দায়িত্ব পালন করবে। দেশ ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। মনে রেখো, বঙ্গবন্ধু শান্তি খুঁজেছেন দেশের মানুষের জন্য জীবন দিতে পারার মধ্যে, গুরুত্বপূর্ণ অংশ। গৌরী প্রসন্ন মজুমদারের একটা গান আছে, খুবই গুরুত্বপূর্ণ, দেখি রেখো। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, এগুলো দেখে নিও। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা, কারো কাছে টেলিগ্রাম করবেন? টেলিগ্রাম তোমরা দেখে থাকবে, টেলিগ্রাম তার বার্তা। বলছে কাউকে জানাবেন কিছু? বলে না, দরকার নেই, তাদের আর কষ্ট দিতে চাই না। তাদের বলতে বাবা মা বা সন্তান, এদেরকে। বলে আমি আশা ছেড়ে দিয়েছি, হাত তো অবশ হয়ে আসছিল। আশা ছেড়ে দিয়েছি মানে আমার বাঁচার আশা, আমি আর বাঁচবো না, আমি ধরে নিয়েছি আমি মরে যাব। হাত তো অবশ হয়ে যাওয়া এটা মৃত্যুর লক্ষণ। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হতাম না। মোটামুটি 40-45 দিন বেঁচে থাকা যায় যারা শক্তিমান, অনশন করে করে, এরকম আছে। 40-45 দিন বাঁচার ইতিহাস আমরা দেখেছি। তো উনি একটু দুর্বল ছিলেন, নানা রকম ব্যাধি ছিল শরীরে, কিন্তু মানসিক শক্তি ব্যাপক ছিল। একজন কয়েদি ছিল, কারাগারে বন্দি ব্যক্তিকে কয়েদি বলা হয়, সে হাত পায়ে তেল দিচ্ছিল যেন শরীর সুস্থ হয়ে ওঠে। মহিউদ্দিনের অবস্থা ভালো না, প্লুরিসিস আমরা বলেছি বক্ষ ব্যাধি তার ছিল, সেটা আক্রমণ করেছে। চিঠি 4খানা একজন কর্মচারীকে দিয়েছিল, মনে রেখো। বঙ্গবন্ধু 4টা চিঠি লিখেছে, সেটা দিয়েছে একজন কর্মচারীকে, এবং তিনি বলেছেন যে আত্মীয়র কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিয়েছেন এবং বঙ্গবন্ধু তার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে এটা গুম করে দিও না। বারবার আব্বা মা ভাই বোনদের চেহারা ভাসছিল। মানুষ যখন আত্মহত্যা করতে যায় তখন অনেক কিছু ভাবে, কিন্তু যেহেতু তার মনে অনেক কষ্ট, এ কারণে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে আমি মরেই যাব। আর বঙ্গবন্ধু তো দেশের জন্য মরছেন, তার তো কোনো কারো প্রতি বিতৃষ্ণা থেকে মরেন নাই, বরং প্রতিবাদ করতে গিয়ে মরছেন। এই জন্য চোখের সামনে এই ছবিগুলো ভেসে আসা খুবই স্বাভাবিক, কারণ তিনি তো বাঁচতে চান, কিন্তু রাগ করে মরছেন। এই বাস্তবতায় এই দৃশ্য খুবই স্বাভাবিক, এটাই বাস্তবতা। রেনুর কি দশা হবে, তার তো দুনিয়ায় কেউ নেই। বউর কথা ভাবছে। তোমরা জানো বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার নাম ফজিলাতুন্নেসা মুজিব, ডাকনাম রেনু। তিনি 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 3 বছর বয়সে বাবাকে হারিয়েছেন।
5 বছর বয়সে মাকে হারিয়েছেন, 7 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে, যদিও পরবর্তীকালে ওনার বয়স 18 বছর দেখানো হয়েছে। তো রেনুর দাদা আমার আব্বার চাচা, তার মানে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে। তো রেনুর বয়স 5 বছর, তখন তার মা মারা যায়। এগুলো একটু দেখে নিও। তার মানে উনি আসলে এতিম, বাবা মরেছে, মা মরেছে, দাদাও মরে গেছে 7 বছর বয়সে। এই অবস্থায় বঙ্গবন্ধু দাবি করছেন তার তো দুনিয়ায় কেউ নেই, আসলে সে এতিম ছিল। এরপর থেকে বঙ্গবন্ধুর ঘরেই বাস, ইত্যাদি দেখে নিও। দূরত্ব কখনো সম্পর্ক নষ্ট করে না, বরং গুরুত্বই সম্পর্ককে নষ্ট করে দেয়, দূরত্ব বাড়িয়ে দেয়। ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থা কি হবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ কামাল, এই দুইজনের সঙ্গে বলা হচ্ছে, ওদের কি হবে? ছোট ভাই। প্রশ্ন হয়, এই রচনায় ছোট ভাই বলতে কাকে বোঝানো হয়েছে? বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে বোঝানো হয়েছে। বলছে, আমি জানি ওরা ওকে ফেলবে না, রেনুকে ফেলবে না, বা বাচ্চা কাচ্চাদের ফেলবে না, তাড়িয়ে দেবে না বাড়ি থেকে, এই বিশ্বাস আমার ছিল এবং চিন্তা শক্তি হারিয়ে ফেলছিলাম। বঙ্গবন্ধুর চিন্তা শক্তি হারানোর কারণ কি? শারীরিক দুর্বলতা, তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। হাসিনা কামালকে একবার দেখতে পারলাম না। হাসিনা জন্মসালটা মনে রেখো, আমাদের লাগবে। 1947 খ্রিস্টাব্দে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। আর কামাল 5 আগস্ট 1949। আমরা একবার শেষে আবার এই প্রসঙ্গটা পাবো। মহিউদ্দিন আমি পাশাপাশি শুয়ে আছি, দুইজনে চুপচাপ পড়ে থাকে, কারণ শক্তি নেই। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন আসছেন, দেখে চলে যাচ্ছেন। 27 তারিখ দিনের বেলা অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এর আগে ছিল 25, এখন 27। বোধ হয় আর 2-1 দিন বাঁচতে পারি, মানে মরার একবারে দ্বার প্রান্তে চলে এসেছেন, যেহেতু তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন। বলে 27 তারিখ রাত 8টা, সময়টা মনে রেখো। রাত 8টার সময় আমরা চুপচাপ শুয়ে আছি, কথা বলার ইচ্ছাও নেই, শক্তিও নেই, এবং অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। এমন সময় ডেপুটি জেলার আসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বঙ্গবন্ধু বললেন, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। ভালো বাক্য, দেখে রেখো। কে কোন পটভূমিতে বলেছিলেন? আর আপনাকে যদি মুক্তি দেওয়া হয়, এটা কে বললেন? ডেপুটি জেলার উপ কারাধ্যক্ষ, উনি এটা বলেছেন। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। আমি যদি মরে যাই তো তোমরা তো আমাকে আর বন্দি করে রাখবে না। মুক্তি যদি না দাও, আমি অনশন ভাঙবো না। আর আমি যদি মরে যাই তখন তো আর আমার লাশ আটকে রাখবে না, এটা তো মুক্ত করে দেবে। সে প্রসঙ্গটা বলছে। ডাক্তার সাহেব এবং আরো কয়েকজন কর্মচারী এসে গেছে। চেয়ে দেখলাম, চেয়ে দেখা মানে তাকিয়ে দেখা। আমি তাকিয়ে দেখলাম যে তারা এসেছে, ডাক্তার সাহেব এসেছে। প্রশ্নগুলো একটু দেখো, যে আপনাকে যদি মুক্তি দেওয়া হয় খাবেন তো, উক্তিটি কার, এগুলো দেখো। এটা বহুপদী হয়। আমার লাশ মুক্তি পেয়ে যাবে, এ কথার মধ্যে আছে নির্ভীকতা, আমি কাউকে ভয় পাই না, দৃঢ়তা এবং মানবপ্রেম, মানুষের জন্য ভালোবাসা। আমি মরে যাব তবুও সংকল্প থেকে পিছু পা হব না, আমি ফিরে আসব না আমার অটলতা থেকে। পুলিশ বলছে, জেলে অনেক খারাপ লোক থাকে, আপনি পারবেন তাদের কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে? উনি উত্তর দিচ্ছেন, পারবো না মানে? যে বেশি তেড়িবেড়ি করবে তার ঘাড় ধরে জেল থেকে বের করে দেব। বুঝে নিও। ডেপুটি জেলার সাহেব বললেন যে আপনার মুক্তির অর্ডার এসে গেছে। প্রশ্ন হয়, আপনার মুক্তির অর্ডার এসে গেছে, উক্তিটি কার? ডেপুটি জেলার। কিভাবে এসেছিল? রেডিওগ্রামে, মনে রেখো। রেডিওগ্রাম মানে রেডিও বার্তা, শব্দার্থটা দেখে রেখো। এবং বঙ্গবন্ধুর মুক্তির 2টা অর্ডার এসেছিল, তিনি পড়ে শোনালেন। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার কে শুনিয়েছে? ডেপুটি জেলার। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে দেখলেন এবং বললেন যে হ্যাঁ, তোমার অর্ডার এসেছে। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছুই নেই, কারণ আমার কোনো স্বার্থ নেই, আমি তো চাকরি করি মাত্র। সরকার যেরকম আচরণ করতে বলে আমি সেরকম আচরণ করি, কারণ আমাকে চাকরি বাঁচাতে হবে। যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরে, এটাই চাকরিজীবীদের সাধারণ বৈশিষ্ট্য। যখন যার তখন তার, এটাই সাধারণ নিয়ম। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন, ডাবের পানি আনিয়েছে ডাক্তার সাহেব। মহিউদ্দিনকে 2 জন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, মানে মহিউদ্দিন বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। প্রশ্ন হয়, বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়ে দিয়েছিল কে?
মহিউদ্দিন, কি দিয়ে? ডাবের পানি দিয়ে। প্রশ্ন হয়, বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার এসেছিল কত তারিখে? 27শে ফেব্রুয়ারি। খুবই ভালো প্রশ্ন, দেখে রাখবে। 1952 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর মুক্তির কয়টা অর্ডার এসেছিল? 2টা। পাকিস্তান সরকার কেন দিল? জনগণের চাপে বাধ্য হয়ে। কারণ এদিকে আন্দোলন করছে, এদিকে বঙ্গবন্ধু অটল, অনশন ভাঙছে না, মরে গেলে ঝামেলা বাড়বে, এই জন্য বাধ্য হয়ে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে ছেড়ে দিচ্ছেন। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। তোমাদের সবার জন্য ভালোবাসা রইল। আবার হয়তো দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।